মালকেতু তক্ষশিলার চারিদিকে ঘুরে ঘুরে সেখানের প্রতিটা বস্তু, প্রতিটা অংশকে অত্যন্ত মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিল। সেখানে ঘটে চলা প্রতিটা কার্যকলাপের ওপরে তার সজাগ দৃষ্টি ছিল। ঘুরতে ঘুরতে সে ওই স্থানে পৌঁছলো যেখানে তক্ষশিলার সব ছাত্রদের তলোয়ারবাজির প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। সকল ছাত্ররা বৃত্তাকারে ময়দানের মধ্যে দাঁড়িয়েছিল। ওই বৃত্তের মধ্যভাগে দুটো তলোয়ার আর ঢাল রাখা ছিল। ঠিক তখনই আচার্য শ্বেতাঙ্ক চন্দ্রগুপ্ত আর বীরসেনকে ডেকে তলোয়ারবাজি করার আদেশ দিলেন। আচার্যের আদেশ অনুসারে দুজনেই বৃত্তের মধ্যভাগে এসে দাঁড়িয়ে তলোয়ার ওঠানোর জন্য অগ্রসর হতেই বীরসেন তার তলোয়ার তুলে নিচু স্বরে চন্দ্রগুপ্তকে বলল, আজকে তোমায় এমন উচিত শিক্ষা দেব যে এরপরে তলোয়ার চালানো তো দূর, তলোয়ার ওঠানোর কথাও ভুলে যাবে। চন্দ্রগুপ্ত বীরসেনের কথার প্রত্যুত্তর দেওয়া সমীচীন মনে করল না। দুজনেই নিজেদের তলোয়ার তুলে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। আচার্যের ইশারা পেতেই দুজনে তলোয়ারবাজি শুরু করে দিল। দুজনেই পারদর্শী যোদ্ধার মতো লড়াই করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চন্দ্রগুপ্ত বীরসেনের ওপরে প্রভাব বিস্তার করতে শুরু করলো এবং পরিশেষে সে বীরসেনের ওপরে তীব্র প্রহার করলো। বীরসেন ভূমিতে পতিত হল আর চন্দ্রগুপ্ত তার তলোয়ার বীরসেনের গলায় রাখলো। এই দৃশ্য দেখে বীরসেনের মিত্ররা যেমন চন্দ্রগুপ্তর দিকে কড়া চোখে তাকিয়েছিল, তেমনি অন্যান্য ছাত্ররা তালি বাজাতে শুরু করলো। দূরে দাঁড়িয়ে থাকা মালকেতুও চন্দ্রগুপ্তর যুদ্ধ কৌশল দেখে মুগ্ধ হয়ে গেল। তার মনে প্রশ্ন জেগে উঠল, এটা কে হতে পারে? কাছে গিয়ে দেখা দরকার। এই ভেবে মালকেতু ময়দানের দিকে অগ্রসর হলো। যেখানে তালির শব্দ শুনে চন্দ্রগুপ্তর মুখ প্রসন্ন হয়ে উঠল, সেখানে বীরসেনের মুখ ক্রোধে রক্তাভ হয়ে উঠেছিল। সে লুকিয়ে দুই হাতে মাটি তুলে নিল, আর যেই চন্দ্রগুপ্ত তার তলোয়ার বীরসেনের গলার থেকে সরালো, সুযোগ পেতেই বীরসেন হাতে ধরে থাকা মাটি চন্দ্রগুপ্তর চোখ লক্ষ্য করে ছুঁড়ে মারল। অকস্মাতেই অতর্কিত আক্রমণ সামলাতে না পেরে চন্দ্রগুপ্ত দু চার পা পেছনে সরে গেল। বীরসেনের এই আক্রমণ দেখে তার মিত্ররা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। বীরসেনও তির্যক হাসি হেসে দেখল চন্দ্রগুপ্ত তার চোখ রগড়াচ্ছিল। এবার আমার আক্রমণ সামলাও দেখি, বীরসেন চিৎকার করে বলল। বীরসেনের ষড়যন্ত্র দেখে আচার্য চিৎকার করলেন, বীরসেন দাঁড়াও, এটা যুদ্ধনীতির বিরুদ্ধে। কিন্তু ততক্ষণে বীরসেন তার প্রহার করে দিয়েছিল। সকল ছাত্র সহ আচার্য হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। চন্দ্রগুপ্ত তখন চোখে মাটির জন্য কিছুই দেখতে পাচ্ছে না। আচার্য শ্বেতাঙ্কর হুঁশিয়ারির পরেও বীরসেন তার প্রহার করে দিয়েছিল। চোখে মাটি ঢুকে থাকা অবস্থাতেও সে কোনো ক্রমে বীরসেনের প্রহারকে প্রতিহত করল। কিন্তু তখনই আচার্য ঢাল নিয়ে তাদের মধ্যখানে এসে দাঁড়ালেন। তিনি বীরসেনের দ্বিতীয় প্রহার নিষ্ক্রিয় করে গুরুগম্ভীর স্বরে বললেন, এবার থেমে যাও বীরসেন, এবার যদি আর একটাও প্রহার করো তাহলে তোমার বহিষ্কৃত হওয়া নিশ্চিত। আচার্যর কথা শুনে বীরসেন হাতে তলোয়ার নিয়ে কেবল নিষ্ফল আস্ফালন করতে থাকলো। আচার্য চন্দ্রগুপ্তকে বিজয়ী ঘোষণা করে দিল এবং বীরসেনকে দণ্ডিত করে তাকে সারা দিন ধরে কাঠ কাটার শাস্তি দিলেন। সেখানে উপস্থিত ছাত্ররা করতালি বাজাতে বাজাতে চন্দ্রগুপ্তকে কোলে তুলে নিল। ঠিক তখনই মালকেতু নিকট থেকে চন্দ্রগুপ্তকে দেখল এবং আনমনে নিজের মাথা নাড়াতে থাকলো। সে অত্যন্ত মনোযোগ সহকারে চন্দ্রগুপ্তকে পর্যবেক্ষণ করে নিজের মনেই বলল, এই চেহারার সাথে কারোর অত্যন্ত মিল রয়েছে, যেন পূর্বেও দেখেছি, কিন্তু কার সাথে কোনো রূপেই মনে পড়ছে না। চন্দ্রগুপ্ত হাসি মুখে অন্যান্য ছাত্রদের সঙ্গে তার সামনে দিয়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ মালকেতু তার উদ্দেশ্যে বলল, দাঁড়াও বীর। অন্যান্য ছাত্ররা চলে গেলেও চন্দ্রগুপ্ত দাঁড়িয়ে রইল। মালকেতু চন্দ্রগুপ্তের বীরত্ব আর যুদ্ধ কৌশল দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছিল। সে ভেবেছিল চন্দ্রগুপ্ত হয়তো কোনো রাজ্যের রাজকুমার। মালকেতুর সম্বোধনে বীর শব্দ শুনে চন্দ্রগুপ্ত বিস্মিত হল। বীর নয়, চন্দ্রগুপ্ত, আমি চন্দ্রগুপ্ত, সে মালকেতুর দিকে তাকিয়ে উত্তর দিল। নাম শুনে মালকেতু বলল, কিন্তু যেই প্রকারে তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছ, বীর উপাধি তোমাকে শোভা পায়। এই কথা শোনা মাত্রই গর্ব অনুভব করলো চন্দ্রগুপ্ত। সে ভদ্রভাবে মালকেতুকে জিজ্ঞেস করলো, ধন্যবাদ মহাশয়, কিন্তু আপনি আমাকে দাঁড়াতে বললেন যে, আমাকে আপনার কিছু বলবার আছে কি? আমি কি জানতে পারি তুমি কোন রাজ্যের রাজকুমার? মালকেতু জিজ্ঞেস করলো। রাজকুমার? এই শব্দটা শোনা মাত্রই চন্দ্রগুপ্ত হেসে বলল, আপনার কিছু ভুল হচ্ছে মহাশয়, আমি কোনো রাজ্যের রাজকুমার নই, বরং আমি তো একজন কৃতদাস ছিলাম। কৃতদাস? তোমার মাতা পিতার নাম কি? তোমার বংশই বা কি? মালকেতু অত্যন্ত বিস্মিত স্বরে বলল। চন্দ্রগুপ্ত হতাশাগ্রস্ত স্বরে বলল, আমি একজন অনাথ। না আমি আমার মাতা পিতার বিষয়ে জানি, আর না আমার বংশ পরিচয় সম্পর্কে।
যবে থেকে জ্ঞান হয়েছে নিজেকে কৃতদাস হিসেবেই দেখেছি। মালকেতু উৎসুক হয়ে আবার জিজ্ঞেস করলো, কিন্তু পূর্বে তুমি যেখানে কৃতদাস হিসেবে ছিলে সেখানে কেউ না কেউ কখনো না কখনো তোমার পরিবারের বিষয়ে কিছু তো বলেছিল। মালকেতু চন্দ্রগুপ্তের বিষয়ে জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠছিল, কিন্তু চন্দ্রগুপ্তর কাছে তার প্রশ্নের কোনো উত্তর ছিল না। চন্দ্রগুপ্ত সারল্যের সাথে বলল, যেখানে আমি ছিলাম সেখানে বাকি সকলেই কৃতদাস ছিল। তারা নিজেরাই নিজেদের বংশ পরিচয় সম্পর্কে অবগত ছিল না, তাহলে আমার বংশ বা পরিবার সম্পর্কে তারা কি রূপে জানবে? মালকেতু আরো কিছু জিজ্ঞেস করতো, কিন্তু তার আগেই চন্দ্রগুপ্ত হাত জোড় করে বলল, ক্ষমা করবেন মহাশয়, আমাকে এখন অধ্যয়ন করতে হবে, তাই আমায় আজ্ঞা দিন। ঠিক আছে, মালকেতু গম্ভীর স্বরে বলল। মালকেতু চন্দ্রগুপ্তকে যেতে বললেও তার মন যেন এখনো এই বিষয়ে সম্মতি দিচ্ছিল না যে চন্দ্রগুপ্ত একজন অনাথ। এদিকে অজ্ঞাত স্বরেই মালকেতু চন্দ্রগুপ্তের হৃদয়ের পুরনো ক্ষতকে যেন আবার তাজা করে তুলেছিল। সে নিজের মনে মনেই বলল, আমি অনাথ হলেও কেউ না কেউ তো আমায় জন্ম দিয়েছে। আমি কারোর না কারোর তো পুত্র। কে আমার মাতা, আর সে কোথায় আছে? একদিকে চন্দ্রগুপ্ত যেমন তার মাতার বিষয় ভেবে উদ্বিগ্ন হয়ে উঠছিল, সেখানে অন্যদিকে চন্দ্রগুপ্তের মাতা মুরা পুত্রের সন্ধানে সেই সকল আত্মীয়দের গৃহে উপস্থিত হলো যাদের সংরক্ষণে সে তার পুত্রকে রেখে গিয়েছিল। আত্মীয়ের গৃহের দুয়ারে দাঁড়িয়ে সে চন্দ্রগুপ্তর নাম ধরে ডাক দিল। ডাক শুনে গৃহের ভেতর থেকে একজন মধ্যবয়স্কা মহিলা ও তার স্বামী বাইরে বেরিয়ে এলেন, এবং মুরাকে দেখা মাত্রই তাদের মুখ বিবর্ণ হয়ে উঠল, যেন তারা মুরার আগমন প্রত্যাশাই করেননি। মুরা চোখে করুণা আর মুখে অম্লান হাসি নিয়ে গৃহস্বামীদের প্রণাম করে বলল, আমার পুত্র চন্দ্রগুপ্ত কোথায়? তাকে দেখতে পাচ্ছি না যে। এই কথা শোনা মাত্রই ওই দম্পতি পরস্পরের দিকে চাইল, এবং তাদের মুখের ভাব দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তারা যেন কোনো ক্রমে মুরাকে এড়িয়ে যেতে চাইছে। এইবার কিছু একটা ভেবে এই মহিলা ক্রোধিত স্বরে বলে উঠল, কে চন্দ্রগুপ্ত? কার চন্দ্রগুপ্ত? এখানে কোনো চন্দ্রগুপ্ত থাকে না। মুরা অবাক বিস্ময়ে বলে উঠল, এটা আপনি কি বলছেন? চন্দ্রগুপ্ত আমার পুত্র, যাকে আমি আপনাদের কাছে রেখে গেছিলাম, সে কোথায়? আমরা জানি না সে কোথায়। ওই মহিলা যেন অগ্রাহ্য করে বলল। এইবার মুরার চোখ থেকে অশ্রুধারা নির্গত হতে শুরু করলো। সে তাদের চরণে লুটিয়ে পড়ল এবং কাতর মিনতি করে বলতে থাকলো, দয়া করে এরূপ বলবেন না, আপনারা তো আমার নিকট আত্মীয়। যদি আমার দ্বারা কোনো প্রকারের ভুল হয় তবে আমায় শাস্তি দিন, কিন্তু এরূপ উপহাস আমার সাথে করবেন না। আমি এমনিতেই নিজের পুত্র বিরহে কাতর, নতুন করে কোনো দুঃখ সহ্য করার ক্ষমতা আমার নেই। একথা শুনে সেই মহিলা কিছুটা দূরে সরে গিয়ে ক্রোধিত স্বরে বলে উঠল, আমাদের কাছে কি আর কোনো কাজ নেই যে তোমার সাথে উপহাস করব? যখন স্পষ্ট রূপে বলে দিয়েছি যে তোমার পুত্র এখানে নেই, তাহলে কেন আমাদের সময় নষ্ট করছো? মুরা আর সহ্য করতে পারল না। চোখে অশ্রু আর মুখে আক্রোশ নিয়ে সে বলল, এখানে নেই তো সে কোথায় রয়েছে? বেশ কিছু বছর পূর্বে আমি তো তাকে এখানেই রেখে গিয়েছিলাম। বলুন, কোথায় আমার পুত্র? কোথায় আমার চন্দ্রগুপ্ত? বিক্রয় করে দিয়েছি আমরা ওকে। এই মহিলার পাশে দাঁড়ানো ব্যক্তিটি কঠোর স্বরে বলে উঠল, যে এতক্ষণ ধরে মৌন ছিল। এটা এটা কি বলছেন আপনি? মুরা হতভম্ব হয়ে বলল, আমরা সত্যি কথাই বলছি। কয়েক বছর পূর্বে আমরা ওকে 20টা মুদ্রার বিনিময়ে বিক্রয় করে দিয়েছিলাম। এখন সে কোথায় রয়েছে, কি করছে, আমরা জানি না। এই কথা শোনা মাত্রই মুরা ভূমিতে বসে পড়ল। হাজারখানেক বজ্র যেন একসাথেই তার মাথায় পড়েছে বলে মনে হলো। সে তাদের দিকে তাকে উচ্চস্বরে বলল, এটা কিভাবে করতে পারলে তোমরা? একজন মাকে তার পুত্র থেকে দূরে কেন করে দিলে তোমরা? কেন কেন? বাবা, এখানে যখন নিজের পুত্রকে একা রেখে চলে গেছিলে তখন খেয়াল ছিল না, আর এখন এসেছো আমাদের প্রশ্ন করতে? যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝলে? উপস্থিত মহিলাটি ক্রোধে গর্জন করে বলল। তারপরে মহিলাটি তার স্বামীকে বলল, কি গো, চলো তো এখান থেকে, আমাদের আবার খেতেও যেতে হবে। এখানে দাঁড়িয়ে এর কান্নাকাটি শুনলে চলবে নাকি? তারা দুজন মুরাকে একাকী রেখে প্রস্থান করলো, আর মুরা হতবাকের মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল আর অশ্রুসিক্ত গলায় বলল, কি জানি কোথায় আছে আমার পুত্র। অন্যদিকে তক্ষশিলায় আচার্য চাণক্যের কক্ষে রাজহংস গোপনে প্রবেশ করে আচার্যকে প্রণাম করল। তোমার উপরে কারোর কোনরূপ সন্দেহ হয়নি? আচার্য চাণক্য রাজহংসকে জিজ্ঞেস করলেন। আগে না আচার্য, আমি এমন কাহিনী শুনিয়েছি যে কারোর সন্দেহের কোনো অবকাশই নেই। রাজহংস উৎসাহী হয়ে উত্তর দিল, ঠিক আছে, কিন্তু স্মরণ রাখবে, তোমাকে সব সময় সতর্ক থাকতে হবে। আচার্য গম্ভীর হয়ে বললেন। রাজহংস আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আজ্ঞে আচার্য। আচার্য চাণক্য আবার জিজ্ঞেস করলেন, আর কোনো বিশেষ সংবাদ?
আচার্য গজাননের সাথে সাক্ষাতের পশ্চাৎ তোমার কিছু সন্দেহজনক লেগেছে? রাজহংস কিছু চিন্তা করে বলল, এরূপ তো কিছু দেখিনি আচার্য, কিন্তু একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে। মগধ থেকে রাজকুমার পব্বতের সঙ্গে আগত মালকেতু নামের একজন সৈনিক ইতিমধ্যেই আচার্য গজাননের সেবক তথা বিশ্বাসভাজন পাত্র হয়ে উঠেছে। আচার্য গজানন স্বয়ং আমায় তার সহিত একত্রে কাজ করার কথা বলেছেন। এ কথা শোনা মাত্রই চাণক্য চমকে উঠলেন, কারণ গতকাল রাতেই মালকেতু রাজকুমার পব্বতকে খুঁজতে খুঁজতে গুপ্ত কক্ষে এসে পৌঁছেছিল। কিন্তু চাণক্য নিজের দুশ্চিন্তা গোপন করে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি সতর্ক থেকো, আর আচার্য গজাননের সাথে সাথে মালকেতুর ওপরেও দৃষ্টি নিবদ্ধ রেখো। যথা আজ্ঞা আচার্য। এবার আমায় অনুমতি দিন, আমি আসছি। রাজহংস চাণক্যকে প্রণাম করল। আচার্য চাণক্য ইশারা করে তাকে প্রস্থানের অনুমতি দিলেন। রাজহংস অতি সন্তর্পণে কক্ষ থেকে বেরিয়ে মনে মনে ভাবল, যেই আমি আচার্যের সামনে মালকেতুর নাম উচ্চারণ করলাম, আচার্যের চেহারা যেন পরিবর্তিত হয়ে গেল। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। এই মালকেতু বস্তুটি কি, সেটা আমায় জানতে হবে। একদিকে আচার্য চাণক্য আর রাজহংস যেমন মালকেতুর বিষয়ে চিন্তা করছিল, তেমনি অন্যদিকে মালকেতু ততক্ষণে গোটা তক্ষশিলার পর্যবেক্ষণ করে সেখানের আচার্যদের কার্যকলাপ, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে ফেলেছিল। পর্যবেক্ষণ সম্পূর্ণ করে সে তার নিজের কক্ষের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই সেখানের অন্যান্য ছাত্রদের বার্তালাপ তার কর্ণগোচর হলো। চন্দ্রগুপ্ত বীরসেনকে এমন ভাবে পরাস্ত করেছে যে তার সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এক ছাত্র উৎসাহিত হয়ে বলল। অন্য এক ছাত্র বলে উঠল, সত্যি তাই, চন্দ্রগুপ্ত একজন প্রকৃত যোদ্ধা। আমার তো এখনো বীরসেনের মুখটা মনে পড়ছে। আমি তো ভেবেছিলাম বীরসেন আজকে হয়তো ময়দানের মধ্যেই কেঁদে ফেলবে। তার কথা শুনে অন্যান্য ছাত্ররা অট্টহাসি করে উঠল। মালকেতুও তাদের কথা শুনতে শুনতে তাদের পিছু পিছু চলছিল। ঠিক তখনই একজন ছাত্র বলে উঠল, আচার্য চাণক্য একদম ঠিক বলেন, চন্দ্রগুপ্ত সত্যি একজন সম্রাট হওয়ার যোগ্য। হ্যাঁ, তাই জন্যই তো আচার্য চাণক্য তার প্রতিটা প্রশিক্ষণের উপরেই নিজের দৃষ্টি বজায় রাখেন। আরেকজন ছাত্র বলল। অন্যান্য ছাত্ররাও এই ছাত্রের কথায় সহমত পোষণ করল। কিন্তু এই কথাগুলো শোনা মাত্রই মালকেতুর কান সজাগ হয়ে উঠল। সে মনে মনে বলল, চাণক্য চন্দ্রগুপ্তর বিষয়ে এই প্রকারের বিবেচনা করে। চন্দ্রগুপ্তর মধ্যে এমন কি রয়েছে? মানছি সে একজন বীর, কিন্তু তাই বলে তার মধ্যে ভাবী সম্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চাণক্যের সাথে চন্দ্রগুপ্তের সম্পর্কই বা কি? এইসব বিষয় কে আমার সবিস্তারে জানতে পারবে? অকস্মাৎ ছাত্রদের মুখ থেকে শোনা কথাগুলো মালকেতুর মনে একই সাথে বহু প্রশ্নের জন্ম দিয়েছিল। সেই প্রশ্নগুলোর উত্তর চাইছিল, কিন্তু এমন কে ছিল যে এই বিষয়ে তাকে বিস্তারে বলতে পারবে? সে ভাবল রাজহংসের সাথে সাক্ষাৎ করবে, হয়তো সে চন্দ্রগুপ্তর বিষয়ে কিছু তথ্য জানতে পারে। এই ভেবেই মালকেতু ছাত্রদের থেকে রাজহংসের কক্ষের দিশা জেনে সেই দিকেই অগ্রসর হল। মালকেতু রাজহংসের কক্ষের বাইরে এসে উপস্থিত হলো এবং দরজায় কড়া নাড়ল। দরজায় কড়া নাড়তেই দরজা নিজে থেকেই খুলে গেল। মালকেতু ভেতরে প্রবেশ করে দেখলো সেখানে কেউ নেই। সে শয্যার দিকে তাকিয়ে দেখলো সেটা এমন পরিপাটি রূপে সাজিয়ে রাখা যেন বেশ কিছুদিন ধরে তার ব্যবহার হয়নি। মালকেতু ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে দেখলো সেখানে ঝুল ময়লা জমে রয়েছে, অর্থাৎ বেশ কিছুদিন ধরে ওই কক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়নি। এই দেখে মালকেতু কিছুটা বিস্মিত হয়ে নিজের মনে মনেই ভাবলো, এটা কি করে হতে পারে? রাজহংস তো ভোরেই তক্ষশিলা এসে গেছিল, আর তাছাড়া সে তো আহতও ছিল, সুতরাং তার তো বিশ্রামের প্রয়োজন। তাহলে সে বিশ্রাম না করে কোথায় যেতে পারে? রাজহংস কিছু গোপন করছে না তো? রাজহংসের ওপরে মালকেতুর সন্দেহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু তার কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না। চন্দ্রগুপ্ত আর রাজহংসকে নিয়ে মালকেতুর মনে বেশ কিছু প্রশ্নের জন্ম হচ্ছিল। অন্যদিকে তার কাছ থেকে শোনা কথাগুলো চন্দ্রগুপ্তকেও তার মাতার অস্তিত্ব সম্বন্ধে বিচলিত করে তুলেছিল। অভ্যাস কক্ষে পাঠের অধ্যয়ন করতে করতে মাটির পটে সে মা শব্দটা লিখছিল। সে অত্যন্ত প্রেমপূর্বক এই মা শব্দটির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই বীরসেন তার সাথীদের নিয়ে ওই কক্ষে প্রবেশ করলেন। বীরসেনের মুখে চন্দ্রগুপ্তের প্রতি ক্ষোভ স্পষ্ট রূপে প্রতিফলিত হচ্ছিল। তার চোখের রক্তাভ লাল রং তার ক্রোধের পরিভাষাকে ব্যক্ত করছিল। তবুও সে তার ক্রোধ সংবরণ করে সাথীদের নিয়ে চন্দ্রগুপ্তর পাশে এসে দাঁড়ালো। অভ্যাস কক্ষে উপস্থিত অন্যান্য ছাত্ররা সেখানে বীরসেন সহ তার সাথীদের দেখে ভীত হয়ে উঠল।
কারণ তারা মনে করেছিল সকলে মিলে হয়তো চন্দ্রগুপ্তের কোনো ক্ষতি করতে পারে। এইসব বিষয়ে অজ্ঞাত চন্দ্রগুপ্ত যেন নিজের খেয়ালেই আত্মমগ্ন হয়েছিল। সেখানে উপস্থিত ছাত্ররা তাকে বীরসেনের উপস্থিতি সম্পর্কে অবগত করার চেষ্টা করছিল, কিন্তু বীরসেনের ভয়ে তাদের কণ্ঠস্বর যেন অবরুদ্ধ হয়ে গেছিল। বীরসেন চন্দ্রগুপ্তের মা লেখা পটের পাত্রটাকে মনোযোগ সহকারে দেখল। তারপরে সে তার সাথীদের উদ্দেশ্যে বলল, মিত্ররা, আপনারা সকলে দেখলেন সম্রাট চন্দ্রগুপ্ত তার মাতাকে। আরে না না না, বীরসেন নিজের কথা সম্পূর্ণ করার পূর্বেই কানে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করে বিদ্রুপের সুরে বলল, রাজমাতাকে স্মরণ করছেন। এই কথা শোনা মাত্রই বীরসেনের সাথীরা অট্টহাসি করে উঠল। এবার চন্দ্রগুপ্তর নজর তাদের দিকে গেল এবং তাদের এই রূপে হাসতে দেখে তার কিঞ্চিত ক্রোধিত বোধ হলো। বীরসেন তার পাশে বসে তাকে উদ্দেশ্য করে বলল, কি হলো সম্রাট, আপনি কি রাজমাতাকে স্মরণ করছেন? কিন্তু যতদূর আমরা জানি আপনি তো একজন কৃতদাস ছিলেন, আর এর অর্থ এটাই হয় যে আপনাকে বিক্রয় করা হয়েছিল। কে বিক্রয় করেছিল আপনাকে? এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। এই বলে বীরসেন চিন্তার অভিনয় করতে থাকলো এবং বলে উঠল, আমার মনে হয় আপনাকে নিশ্চয়ই আপনার মা বিক্রয় করেছিলেন। এই বলে বীরসেন সকল ছাত্রদের উদ্দেশ্য করে বলে উঠল, তোমরা সকলে শুনলে, সম্রাট চন্দ্রগুপ্তকে তার মাতা দ্বারা না 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 রাজমাতা দ্বারা বিক্রয় করা হয়েছিল। বীরসেনের কথা শুনে তার সাথীরা আবার জোরে জোরে হাসতে শুরু করলো, কিন্তু এইবার চন্দ্রগুপ্ত আর সহ্য করতে না পেরে ক্রোধিত হয়ে উচ্চস্বরে বলে উঠল, বীরসেন! চন্দ্রগুপ্তর কণ্ঠস্বর শুনে কয়েকজন ছাত্র যেন ভয় পেয়ে গেল, কিন্তু বীরসেন মৃদু হেসে বলে উঠল, কি হলো সম্রাট, এবার কি করবেন? আমাদেরকে শাস্তি দেবেন বুঝি? ক্রোধে চন্দ্রগুপ্তর সর্বশরীর যেন কাঁপছিল, সে দাঁতে দাঁত পিষছিল। তার ইচ্ছে করছিল এক প্রহারেই বীরসেনের সবকটা দাঁত ভেঙে দিতে, কিন্তু সে তক্ষশিলার নিয়মের উল্লঙ্ঘন করতে চাইছিল না, আর না বহিষ্কৃত হতে চাইছিল। বীরসেন তার পরিস্থিতি খুব ভালো করে বুঝতে পারছিল, আর তাই সে তাকে আরো উস্কানি দিয়ে বলল, কি হলো, আমাকে শাস্তি দিতে ইচ্ছে করছে তাই না? কিন্তু তুমি আমাকে কিছুই করতে পারবে না। কেন জানো? কারণ তুমি একজন তুচ্ছ সেবক, একজন কৃতদাস মাত্র, আর একজন কৃতদাস তার প্রভু সমতুল্য হতে পারে না। বীরসেন চন্দ্রগুপ্ত সমীপে এসে তার চোখে চোখ রেখে বলল, আচার্য চাণক্যের ছত্রছায়া তোর উপরে রয়েছে, নইলে তোর মতো বালক, যার না পরিবারের ঠিকানা আছে আর না কুল ও মর্যাদা রয়েছে, সে আমাদের সেবক হবারও যোগ্য নয়। বীরসেনের কথা শুনে চন্দ্রগুপ্তের চোখে যেন ক্রোধাগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। কে কিসের যোগ্য আর কে কিসের যোগ্য নয়, সেটা তার সামর্থ্যের উপর নির্ভর করে। এক অজ্ঞাত কণ্ঠস্বর অভ্যাস কক্ষের মধ্যে প্রতিধ্বনিত হলো, এবং সকলেই কণ্ঠস্বরের উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখল পুস্তক হাতে রাজকুমার পব্বত দাঁড়িয়েছিল। পব্বতের এই কক্ষে প্রবেশ করার পরে বেশ কিছু সময় ব্যতীত হয়ে গেছিল, এবং সে মৌন হয়ে দাঁড়িয়ে এই সকল দৃশ্য দেখছিল। পব্বতের কথা শুনে বীরসেন তাকে চোখ রাঙিয়ে বলল, রাজকুমার পব্বত, এটা আমার আর ওর নিজস্ব ব্যাপার, আপনি এই বিষয়ে কিছু না বললেই ভালো হয়। পব্বত কঠোর স্বরে উত্তর দিল, যদি এটা তোমাদের নিজস্ব বিষয় হয় তবে হয় ওর কক্ষে, নইলে এটাকে তোমার রাজমহলের মধ্যেই মীমাংসা করা উচিত, কারণ এটা তক্ষশিলা, আর এর অভ্যন্তরে যেই ঘটনাই ঘটিত হবে সেটা কারোর একার বিষয় হতে পারে না, বরং এটা সকলের বিষয়। চন্দ্রগুপ্ত রাজকুমার পব্বতের দিকে তাকিয়ে উপলব্ধি করলো যে সে রাজা ধননন্দের বিষয়ে যা শুনেছিল, রাজকুমার পব্বত একদমই তার বিপরীত প্রকৃতির। এবার পব্বত বীরসেনকে অভ্যাস কক্ষের বাইরের রাস্তা দেখিয়ে বলল, আমার মনে হয় ইতিমধ্যেই তুমি এই অভ্যাস কক্ষের বাকি ছাত্রদের সহিত চন্দ্রগুপ্তরও অনেকটা মূল্যবান সময় নষ্ট করে দিয়েছো, তাই এবার তোমার প্রস্থান করা উচিত। বীরসেন পব্বতের দ্বারা এইরূপ ব্যবহারের কল্পনাও করতে পারেনি। সে ক্ষুব্ধ দৃষ্টি নিয়ে পব্বতের সম্মুখে এসে দাঁড়িয়ে গর্জন করে বলল, ওর প্রতি এত দরদ দেখানোর কারণটা কি জানতে পারি? শিক্ষা, নীতি। পব্বত উচ্চস্বরে উত্তর দিল, শিক্ষানীতি এটাই বলে যে এক বিদ্যালয়ে অধ্যয়ন করা সকল ছাত্রই সমান, কেউ ছোট বা কেউ বড় নয়, কারণ শিক্ষা আমাদের বিভেদ করতে শেখায় না। পব্বতের এই কথাটা চন্দ্রগুপ্তর খুবই উচিত মনে হলো। এবার তার বিশ্বাস হয়ে গেছিল যে পব্বত তার পিতা ধননন্দর থেকে অনেকটাই ভিন্ন। পব্বতের কথা শোনা মাত্রই বীরসেন বলে উঠল, তুমি একদমই ঠিক বলেছ, কিন্তু এই কথাটাই তুমি আচার্য চাণক্যকে গিয়ে বলতে পারবে? তক্ষশিলায় এত সংখ্যক ছাত্র থাকা সত্ত্বেও
তিনি কেন এই কৃতদাসকে সমগ্র ভারতবর্ষের সম্রাট বানানোর স্বপ্ন দেখছেন? বীরসেনের কথা শোনা মাত্রই পর্বতের পায়ের তলার জমি যেন এক নিমেষেই সরে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে এক হাতে বীরসেনের জামা টেনে ধরে বলল, মিথ্যে, মিথ্যে বলছো তুমি। এই কথার কি প্রমাণ রয়েছে তোমার কাছে? অকস্মাৎ পর্বতের এরূপ ব্যবহার দেখে চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে গেল। অত্যন্ত স্নেহের সাথে পর্বতের হাত থেকে নিজের জামাটা ছাড়িয়ে নিয়ে বীরসেন বলল, গোটা তক্ষশিলাই এই বিষয়ে জ্ঞাত, কিন্তু তবুও যদি তোমার আমার কথাতে বিশ্বাস না হয় তবে তুমি আচার্য চাণক্যকে গিয়ে জিজ্ঞেস করতে পারো। এমনিতেও আচার্য কখনো অসত্য বলেন না। যেখানে বীরসেনের মুখে তীর্যক হাসি ফুটে উঠল, সেখানে পর্বতের চোখে ক্রোধাগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে আচার্য চাণক্য তার সাথে এরূপ করতে পারে। সে তার পুস্তকগুলোকে সেখানেই ফেলে দ্রুত পদে কক্ষ থেকে প্রস্থান করল। সেই দৃশ্য দেখে চন্দ্রগুপ্ত হতভম্ব হয়ে গেল। সে বুঝে উঠতে পারছিল না অকস্মাৎ পর্বতের কি হলো। বীরসেনের কথা শুনে এবার পর্বত কি পদক্ষেপ নেবে? চাণক্য পর্বতকে কি রূপে বোঝাবে? পর্বতও কি তবে চন্দ্রগুপ্তের বিপক্ষে চলে যাবে এবং তার পিতার সঙ্গে মিলে চাণক্যকে পরাস্ত করার পরিকল্পনা করবে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।